জৈব যৌগ নিয়ে আমাদের অনেকেরই ভয় থাকে যে জৈব যৌগ আসলে অনেক কঠিন, অনেকে স্কিপ করে চলে যায় পরীক্ষায়, অনেকে মনে করে জৈব যৌগের বিক্রিয়া বা নামকরণ বা সমানতা এগুলো মনে রাখা অনেক কঠিন। আমাদের প্রিভিয়াস স্টুডেন্টের অনেক এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে এরা অনেকেই এই চ্যাপ্টারটাকে অনেক ভয় পায় বা ভীতি মনে করে, অ্যাকচুয়ালি অনেকে স্কিপ করে চলে যায়। অ্যাকচুয়ালি যে কোনো পরীক্ষায়, এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষায় এমন কোনো পরীক্ষা থাকে না যেখানে জৈব যৌগ থেকে কোশ্চিন আসে। ওকে, জৈব যৌগ থেকে কোশ্চিন আসবেই এবং এই চ্যাপ্টারটাকে স্কিপ করা যাবে না। ট্রাস্ট মি, জৈব যৌগর থেকে সহজ কোনো চ্যাপ্টার আর নেই। তুমি যদি যথেষ্ট মনোযোগ দিয়ে এবং রেগুলার বেসিসে প্র্যাকটিস করে এই চ্যাপ্টারটা পড়ো, তাহলে দেখতে পাবা যে এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ। বিশেষ করে আমরা অনেকেই ভয় পাই যে জৈব যৌগ আসলে মনে রাখা কঠিন, মনে থাকে না, বিক্রিয়াগুলো আসলে মনে থাকে না। তো অ্যাকচুয়ালি এটা জাস্ট আমাদের প্র্যাকটিস না করার ফলাফল এবং যথেষ্ট মনোযোগ না দেওয়ার ফলাফল। ওকে, তো আমরা জৈব যৌগকে অনেক সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ জৈব যৌগ সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবা এবং যতটুকু ভীতি থাকবে সে ভীতিগুলো কেটে যাবে। তোমাদের বা আমাদের অনেকেরই কিছু প্রবলেম থাকে, লাইক ভাল লাগে না প্রবলেম। এই ভাল লাগে না প্রবলেমের কারণে অনেক স্টুডেন্ট জর্জরিত, রোগে আক্রান্ত। বাট এই প্রবলেম থেকে অ্যাকচুয়ালি এটা কোনো প্রবলেম না, আমাদের নিজস্ব নিজের একটা ট্র্যাপ, আমরা নিজেরা নিজেদেরকে ট্র্যাপে ফেলি। বাট এখান থেকে আমরা খুব সহজে বেরিয়ে আসতে পারি। ফিজিক্স, ম্যাথের বা কেমিস্ট্রির অন্যান্য চ্যাপ্টারে বা টপিক্সে যেরকম আমরা সময় দিই, জৈব যৌগে যদি আমরা সেই রকম তোমার হচ্ছে যে সময় দিতাম, তাহলে জৈব যৌগটা আসলেই অনেক সহজ হয়ে যেত। বাট আনফর্চুনেটলি সেই সময়টা দেওয়া হয়ে ওঠে না। যারা বেশি দেয় তারা বোঝে অ্যাকচুয়ালি জৈব যৌগটা কেমন সহজ। বাট জৈব যৌগের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, জৈব যৌগ যখন তুমি পড়বা তখনই তুমি খুব সহজে সুন্দরভাবে বুঝতে পারবা। যখনই তুমি বইটা বন্ধ করছো তখনই তোমার জৈব যৌগ মনে রাখার অ্যাবিলিটি আস্তে আস্তে কমা শুরু করে। যত দিন যায় কমতে থাকে, এর মধ্যে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবে যে আবার আগের মতো মনে হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই জৈব যৌগকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করা লাগবে, তবেই আসলে ভালোভাবে মনে থাকবে। আমরা এই ভিডিওটাতে জৈব যৌগ নিয়ে ডিটেলস ডিসকাস করব। সেটা জৈব যৌগের শ্রেণীবিভাগ থেকে শুরু করে আমাদের জৈব যৌগের যে যতগুলো টপিকস আছে সবগুলো নিয়েই আমি এখানে ডিসকাস করব। ইনশাল্লাহ তোমাদের যত রকম ভীতি বা সংকোচবোধ আছে বা তোমার হচ্ছে যে না পারার একটা মানে মনোভাব আছে, সেই মনোভাবটা আশা করি আর থাকবে না। ঠিক আছে, তো জৈব যৌগের অনেক কিছুই আছে, তার মধ্যে আমাদের জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ তোমার হচ্ছে যে কত প্রকার ও কী কী শ্রেণীবিভাগ, তারপরে জৈব যৌগের নামকরণ, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে ডিসকাস শুরু করব। তবে একটা সাবধানতা এখানে থাকতে হবে, যারা শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য এই জৈব যৌগ পড়তে আসবে, কাইন্ডলি তারা আমার এই ভিডিওটা দেখবা না, স্কিপ করে চলে যাবা। ভিডিওটাকে একেবারেই ভিতরে প্রবেশ করার দরকার নেই, কারণ আমি এখানে যথেষ্ট ডিটেলসে ডিসকাস করব। ইনশাল্লাহ এর থেকে ডিটেলসে ডিসকাস করা ভিডিও তুমি আসলে পাওয়ার কথা না, অন্তত ইউটিউবে। দেখা যাক আমরা কত ডিটেলসে যাইতে পারি। আর সাবধানতা আবার বলছি যে তুমি যদি শেখার আগ্রহ নিয়ে দেখে থাকতে পারো বা দেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা দেখো, আদারওয়াইজ তুমি ভিডিওটা দেখো না। আমি জানি যে তুমি পারবা, কিন্তু মনের ভীতির কারণে তুমি অনেক সময় আগায় আসতে পারো না, এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। ইনশাল্লাহ দেখা যাক আমরা তোমাদের এই ভীতিটা দূর করতে পারি কিনা। হ্যাঁ, আর জৈব যৌগ আসলে আমি তোমাকে সহজ বলবো না একেবারেই, আবার বলবো না যে একেবারেই কঠিন। ইট ইজ নট ট্রু। জৈব যৌগ ইজ জৈব যৌগ, ইট ইজ নট সহজ, নট কঠিন। যেমন মানুষের লাইফ আমরা মনে করি যে কঠিন লাইফ, কেউ বলে যে লাইফ অনেক সহজ, অনেক ফান, অনেক মজা। ব্যাপারটা কি আসলে যে যেভাবে লাইফটাকে অ্যাকসেপ্ট করে বা যে যেভাবে লাইফটাকে তোমার অ্যারেঞ্জ করে, তার কাছে লাইফটা তেমনই হয়ে ধরা দেয়। তেমনই জৈব যৌগ আমাদের আসলে ব্যাপারটা এমন যে যেভাবে এই জৈব যৌগটা ট্রিট করে বা যেভাবে জৈব যৌগটাকে মানে অ্যাপ্রোচ করে, তার কাছে জৈব যৌগটা তেমন কঠিনও হতে পারে, সহজও হতে পারে। ডিপেন্ডস অন ইউ, হাউ ডু ইউ রেসপন্স টু ইট। ওকে ফাইন, তো অনেক বকবক করে ফেললাম। আমি জানি যে বকবক শুনতে কারোই ভালো লাগে না, তো কিছু কথা তো বলতেই হয়, যেহেতু পড়াই বা তোমার এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে দেখাই, তাই আমাকে কিছু বকবক করতে হয়, এছাড়া কোনো উপায় থাকে না। আমি জানি যে তুমি আমার কথাটা এই পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছো। যদি শুনে থাকো তাহলে দেখবা যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ এখান থেকে তুমি অনেক কিছু গেইন করবা। অলরাইট, চলো আমরা শুরু করি। দেখো জৈব যৌগ কাকে বলে। দেখো পর্যায় সারণীতে
পর্যায় সারণীতে মোট বর্তমান 2024 থেকে 2024 পর্যন্ত কয়টা এলিমেন্ট আছে, 2024 পর্যন্ত আমরা বলতে পারি যে পর্যন্ত 118টা মৌল আছে। ওকে, মৌল আছে, 118টা মৌল আছে। এখন এই 118টা মৌল থেকে মানে টোটাল যৌগ যতগুলো পৃথিবীতে আমরা চোখের আশেপাশে যা কিছু দেখি, অলমোস্ট যা কিছুতে সব কিছুতে কোনো না কোনো মৌল আছে, ঠিক আছে। যেমন ধরো আমার সামনে যে কম্পিউটারটা আছে, বা আমার সামনে যে তোমার বোর্ডটা আছে, বা আমার সামনে যে আমার হাতে যে কলমটা আছে, বা তোমার এই যে ক্যামেরাটা আছে, এগুলো কোনো না কোনো ম্যাটেরিয়ালস বা কোনো না মৌল থেকে তৈরি। হতে পারে পলিমার, হতে পারে কার্বন, হাইড্রোজেন, হতে পারে তোমার হচ্ছে যে অজৈব যৌগ, কোনো না কোনোভাবে এই যৌগগুলো থেকে তৈরি। বাট জৈব যৌগ একটু আলাদা, যে মোট আমি এই কথাটা না বলি, অ্যাকচুয়ালি ব্যাপারটা খেয়াল করে দেখো যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস, হ্যালোজেন, মোটামুটি এই কয়টা মৌল নিয়ে, হ্যাঁ হ্যালোজেন, মোটামুটি এই কয়টা মৌল নিয়ে জৈব যৌগ টোটালি গঠিত। আমি আশা করি যে তোমরা 118টা মৌলের মধ্যে এই কয়টা মৌল নিয়ে গঠিত যৌগের সংখ্যা কয়টাই বা হতে পারে। তোমরা কি মনে করো যে এই কয়টা মৌল নিয়ে যৌগ কয়টা হতে পারে? ট্রাস্ট মি, যে একটা কথা বলে না যে ছোট মরিচের ঝাল বেশি। 300 মুভিসে তোমরা দেখছো যে সংখ্যায় কম, তাদের অ্যাপ্রোচটা অনেক বেশি। তো যাই হোক, জৈব যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই কয়টা মৌল, মোটামুটি 6-7টা মৌল, এদের যৌগের সংখ্যা বেশি। তাই জৈব যৌগ প্রকৃতিতে প্রায় 90 লাখ অথবা 9 মিলিয়ন অর 1 crore এর মতো বর্তমান। মাত্র এই কয়টা মৌল নিয়ে এতগুলো যৌগ পসিবল হয়। কিন্তু আমরা যদি অজৈব যৌগের দিকে দেখি, অজৈব যৌগ, ইনঅর্গানিক কম্পাউন্ড, এর সংখ্যা এইগুলো সহ মোট 118টি মৌল নিয়ে প্রায় 93K অর 1 লাখ। ওকে, তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে জৈব যৌগ আসলে এর গুরুত্ব কতখানি। 6-7টা মৌল নিয়ে টোটাল যে যতগুলো যৌগ গঠিত হয় তার সংখ্যা অত্যাধিক অনেক বেশি অ্যাকচুয়ালি। আর পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে সবগুলো নিয়ে যে যৌগটা তৈরি হয় তার সংখ্যা তার থেকে অনেক পরিমাণ কম। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছি যে আসলে জৈব যৌগের গুরুত্ব অনেক বেশি। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকে আমরা নিজেরাই তো জ্যান্ত জৈব যৌগ। আমাদের শরীরে যা কিছু আছে প্রায় সব কিছুর পিছনেই জৈব যৌগ দায়ী। হ্যাঁ, অজৈব যৌগও আছে, মিনারেলসও আছে, বাট জৈব যৌগের পরিমাণটা সবচেয়ে বেশি। আসলে জৈব যৌগ নামটাই তো আসে তোমার এখান থেকে। জৈব, জীবন আছে যে যৌগে তার নাম হচ্ছে জৈব যৌগ। অজৈব যৌগ, যার মধ্যে জীবন নাই বা জান নাই, সেটাকে বলা হয় অজৈব যৌগ। ব্যাপারটা আসলে এমন না, আমি জাস্ট ফান করে বললাম। তো এই কথাগুলোই বলেছিল যে 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস দেখেন যে তোমার যাদের জীবন আছে তাদের থেকে জৈব যৌগ নামক এই যৌগগুলো প্রস্তুত করা যায়। অর্থাৎ এই কয়টা মৌল দিয়ে যে যৌগগুলো গঠিত হয়, বিশেষ করে কার্বন, হ্যাঁ কার্বন ঘটিত মৌলগুলো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মৌলগুলো যাদের জীবন আছে সেখান থেকে পাওয়া যায়, এদেরকেই তখন বলা হতো জৈব যৌগ। তো উনিও অনেক রিসার্চ বা অনেক গবেষণা করার পরে 1800 সালে এটাকে উনি একটা তত্ত্ব অনুযায়ী বা একটা মতবাদ অনুযায়ী স্থাপন করেন, যে মতবাদের নাম দেওয়া হয় বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ। তো সেই সময় অনেক আগের কথা, এখন থেকে 200 শতাব্দীর আগের বা 150 শতাব্দীর আগের কথা, যে উইলো ট্রি নামক একটা গাছ থেকে, উইলো ট্রি
নামক একটা গাছ থেকে তোমার হচ্ছে জৈব যৌগ টাইপের এই টাইপের কিছু যৌগ বা যে আঠাটা বের হতো সেই আঠাটা থেকে তোমার হচ্ছে তোমার জৈব যৌগ আহরণ করা হতো বা কিছু জৈব যৌগ মানে অর্থাৎ এই যৌগগুলো পাওয়া যেত আর কি, যার কথাগুলো আমি এতক্ষণ বলতেছি। যদিও আমি জৈব যৌগের নাম বা সংকেত বা কি ব্যাপারটা ডিটেলসে বলি নাই, জাস্ট আপাতত জৈব যৌগ অজৈব যৌগের ব্যাপারটা তোমরা আগে ক্লিয়ার হও, তারপরে বাকিটা আমি ইনশাল্লাহ দেখতেছি। ওকে, আচ্ছা। তো উইলো ট্রি নামের গাছ থেকে তোমার হচ্ছে যে জৈব যৌগ সংগ্রহ করা হতো, যে আঠাটা পাওয়া যেত উইলো ট্রির গাছ থেকে, সেখান থেকে অনেক কিছু বানানো হইতো। হ্যাঁ, তো উনি এই প্রাণশক্তি মতবাদটা স্থাপন করেন 1818 সালে, বার্জেলিয়াস। যেটাকে অনেকটা তোমার হচ্ছে যে সূক্ষ্মভাবে গ্রহণ করা হয়েছিল যে আসলে জৈব যৌগ কোনো অজৈব বা তোমার হচ্ছে যাদের মধ্যে প্রাণ নেই তাদের মধ্যে থেকে তৈরি করা যায় না, আর অজৈব যৌগ যাদের মধ্যে প্রাণ আছে তাদের মধ্যে থেকে পাওয়া যায় না। ইনি এটাকে প্রাণশক্তি মতবাদ হিসেবে স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন। বাট 1828 সালে হ্যাঁ সুইডিশ বা মানে তোমার হচ্ছে যে ফ্রেডরিক উলার নামক একজন সায়েন্টিস্ট ল্যাবে উনি চেষ্টা করছিলেন যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে NH4CNO অ্যামোনিয়াম সায়ানেট লিকুইডকে হিট করে উনি বানাতে চেয়েছিলেন সলিড অ্যামোনিয়াম সায়ানেট। এটা সলিড অ্যামোনিয়াম সায়ানেট প্রস্তুত করতে গিয়েছিলেন, কিন্তু আনফরচুনেটলি সলিড অ্যামোনিয়াম সায়ানেট না হয়ে এটা হয়ে যায় ইউরিয়া। এটা হয়ে যায় কি ইউরিয়া। ইউরিয়া তো একটা জৈব যৌগ, আর অ্যামোনিয়াম সায়ানেট এটা একটা হচ্ছে অজৈব যৌগ। বাট ওনার বিশ্বাস হচ্ছিল না অ্যাকচুয়ালি যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যায়, যেহেতু তখন পর্যন্ত বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদটা প্রতিষ্ঠা পাচ্ছিল। ইনি বেশ কয়েকবার এই পরীক্ষাটা করে তারপরে মানে উনি সিদ্ধান্তে আসেন যে আসলে জৈব যৌগ থেকে অজৈব যৌগ এবং অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যায়। 1828 সালের পর থেকে বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদটা ধ্বংস হয়ে যায়। প্রাণশক্তি মতবাদ কি হয়? বাতিল হয় বা ধ্বংস হয়। ওকে, তো তারপর থেকেই তোমার হচ্ছে যে এটা ধারণাটা আসলে মিথ আকারে প্রচলিত, মানে তোমার আর অ্যাকসেপ্ট করা হতো না যে জৈব যৌগ থেকে অজৈব যৌগ প্রস্তুত করা যায় না, অথবা অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যায় না, এটা আসলে বাতিল হয়ে গেছে। তো তারপরে জৈব যৌগ থেকে অজৈব এবং অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যায়, এই মতবাদটা প্রতিষ্ঠা পেয়েছে। এই কারণে ফ্রেডরিক উলারকে বলা হয় জৈব যৌগের জনক, অর্থাৎ প্রাণশক্তি মতবাদের ধ্বংসকারক, মানে বলা যায়, আমি নিজের ভাষায় বললাম ব্যাপারটা এমন আর কি। তো ফ্রেডরিক উলারকে তখন জৈব যৌগের জনক বলা হতো অ্যাকচুয়ালি। আর এরপরে আমাদের জৈব যৌগ নিয়ে অনেক গবেষণা হয়, অনেক কিছু তৈরি করা হয়। এই যে এত সংখ্যক জৈব যৌগ তৈরি করা পসিবল, প্রায় 93 লাখ, মানে 93 লাখ অর তোমার হচ্ছে যে 1 crore মতো। হ্যাঁ, তো এই সংখ্যক জৈব যৌগ পাওয়া যায় বলে জৈব যৌগ আসলেই প্রকৃতিতে অজৈব যৌগের থেকে সংখ্যায় অনেক বেশি। আবার জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্যগুলো অনেক কিছুই আছে। পার্থক্য অ্যাকচুয়ালি একটা জৈব যৌগ আর হচ্ছে অজৈব যৌগ। এদের মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি কি? দেখো, এক নম্বর যদি আমি বলি, জৈব যৌগ আসলে কয়েকটা মৌল থেকে তৈরি হয়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, বিশেষ করে এই তিনটা মৌল থাকে। জৈব যৌগের আবার প্রকারভেদ আছে, হাইড্রোকার্বন, কার্বোহাইড্রেট, ঠিক আছে। শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকলে সেটাকে বলা হয় হাইড্রোকার্বন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকলে সেটাকে বলা কার্বোহাইড্রেট। ওকে, আর অজৈব যৌগ বাকি অল 118টা মৌল মিলেই 118টা মৌল বা এলিমেন্ট মিলে অজৈব যৌগ তৈরি হয়। আবার জৈব যৌগ তোমার হচ্ছে যে 2 নম্বর, যে পোড়ালে বা এটাকে কম্বাসন করলে পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায় অ্যাকচুয়ালি, এর কোনো অবশেষ থাকে না। যে পোড়ালে নিঃশেষ হয়ে যায়, অবশেষ থাকে না। আর অজৈব যৌগ অবশেষ থাকে, পোড়ালে অবশেষ থাকে না, আর এটা হচ্ছে অবশেষ থাকে।
আমি এই রকম অসংখ্য বলতেছি যে মোটামুটি বেশ কিছু জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য আমরা ডিসকাস করতে পারি, বাট আমাদের এখানে জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য ডিসকাস করার মতো টপিকস নয়। তোমরা এখানে বইতে অনেক ডিটেলসে দেওয়া আছে, আমি এটা নিয়ে সময় আসলে নষ্ট করতে চাচ্ছি না, তোমরা এখানে বই থেকে দেখে নিলে অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে। তো জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে দেখো তোমার জৈব যৌগের মধ্যে 1 বন্ধন 2 বন্ধন 3 বন্ধন থাকতে পারে, কিন্তু অজৈব যৌগের মধ্যে সাধারণত এমন থাকে না। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে যে জৈব যৌগ তোমার হচ্ছে কার্বনের বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে জৈব যৌগ এত সংখ্যায় বেশি, যেমন ক্যাটেনেশন। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে কার্বনের বন্ধন শক্তি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, তারপরে কার্বনের তোমার হচ্ছে যে যোজনী, কার্বনের তোমার হচ্ছে বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা। এই বিশেষ কারণগুলোর জন্য জৈব যৌগের অত্যধিক যৌগ গঠন করা সম্ভব হয়েছে, বাট অজৈব যৌগের এত যৌগ গঠন করা সম্ভব হয় নাই। যদিও কার্বনের মতো কিছু বৈশিষ্ট্য জৈব যৌগের আছে, যেমন কার্বনের বৈশিষ্ট্য এর কারণে জৈব যৌগের সংখ্যাটা অনেক বেশি। আর অজৈব যৌগ দেখো সিলিকন কিন্তু অজৈব যৌগ তৈরি করে, এটারও কার্বনের মতো অনেক বৈশিষ্ট্য আছে। বহুরূপতাকে দেখাই, কার্বনের বহুরূপতা আছে, সিলিকনের বহুরূপতা আছে, সালফারের বহুরূপতা আছে, নাইট্রোজেনের আছে, তারপর তোমার হচ্ছে যে অক্সিজেনের আছে, এগুলো বহুরূপতা আছে। এসব থাকা সত্ত্বেও অজৈব যৌগের সংখ্যা এত কম, আর এসব থাকার কারণে কার্বনের এই বিশেষ বৈশিষ্ট্যগুলো এতটাই চমৎকার যে এই কারণে জৈব যৌগের সংখ্যা এর অনেক বেশি। তো কার্বনের বিশেষ কী ধরন মানে কী ক্ষমতা, যেমন দাও ক্যাটেনেশন, তারপরে যোজনী, হ্যাঁ, তারপরে বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা, ওকে, তারপরে তোমার হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা, তারপরে তড়িৎ ধনাত্মকতা, অর্থাৎ ইলেকট্রোপজিটিভিটি, তড়িৎ ধনাত্মকতা, তারপরে কার্বনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে যে কারণে কার্বনের এত যৌগ গঠন করা পসিবল। তারপরে বহুরূপতা আছে। এসব বিশেষ কারণে কার্বনের এত অধিক সংখ্যক যৌগ গঠন করা সম্ভব হয়েছে। আর সিলিকনের বা অন্যান্য মৌলগুলোর এসব থাকা সত্ত্বেও এরা কার্বনের মতো এতটা পারফেক্ট না, দ্যাটস ওয়াই এদের এত যৌগ গঠন করা সম্ভব হয় নাই। ওকে, তাহলে দেখো জৈব যৌগের আমরা পার্থক্যগুলো একটু দেখে নিব। হ্যাঁ, আর পার্থক্য নিয়ে আমি আসলে ডিসকাস করছি না। দেখো জৈব যৌগের শ্রেণীবিভাগে আমরা প্রথমে দেখব হচ্ছে যে অ্যালিফেটিক আর হচ্ছে কি অ্যারোমেটিক। এখন অ্যালিফেটিক যৌগগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বদ্ধ শিকল আর হচ্ছে মুক্ত শিকল, অর্থাৎ মুক্ত শিকল আর হচ্ছে কি বদ্ধ শিকল অ্যালিফেটিক। মুক্ত শিকল অ্যালিফেটিক, বদ্ধ শিকল অ্যালিফেটিক। এবার আসো মুক্ত শিকল অ্যালিফেটিক, যে তোমার এটাকে অ্যাকচুয়ালি সরল শিকল, মুক্ত শিকল হতে পারে সরল শিকল, ওকে, হতে পারে সরল শিকল। আর এটা হতে পারে কি তোমার হচ্ছে যে শাখান্বিত শিকল, ওকে, শাখান্বিত শিকল অ্যালিফেটিক যৌগ হতে পারে। এবার আসো এই যে সরল শিকল আর এই যে শাখান্বিত শিকল, এই দুটোকে একত্রে আবার বলা যেতে পারে দুই প্রকারের, যে তোমার সম্পৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত, ঠিক আছে, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এখন দেখো যে অসম্পৃক্তকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। ওকে, যদি দ্বিবন্ধন থাকলে দ্বিবন্ধন যুক্ত আর হচ্ছে কি ত্রিবন্ধন যুক্ত। ওকে, এখন দেখো এই দ্বিবন্ধন যুক্ত কার্বন কার্বন ডাবল বন্ড বা অ্যালকিন, আর দ্বিবন্ধন যুক্ত কার্বন কার্বন ত্রিবন্ধন, অ্যাকচুয়ালি এইটা, ওকে, এটাকে বলা অ্যালকাইন বলা হয়। অলরাইট, এবার আসো বদ্ধ শিকল যৌগ আবার দুই প্রকারের, বদ্ধ শিকল বা চাক্রিক যৌগ, ঠিক আছে, বদ্ধ শিকল বা চাক্রিক যৌগ, এটা আবার দুই প্রকারের। একটা কি সুষম চাক্রিক, আর একটা কি
বিষমচাক্রিক। ওকে, সুষমচাক্রিক যৌগটা কেমন? যেমন ধরো যে আমাদের ধরো এই যে এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। এখানে দুইটা হাইড্রোজেন থাকবে, CH2, এখানে CH2, এখানে CH2। আর বিষমচাক্রিক যৌগগুলো কেমন হবে? যেমন ধরো যে এটাকে বলা হচ্ছে ইপক্সি। ওকে, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, অ্যাকচুয়ালি সাইক্লোপ্রোপেন, রাইট। তাহলে আমরা বদ্ধশিকল যৌগ দেখার চেষ্টা করলাম। এরপরে দেখো যে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ মোটামুটি দুই প্রকারেরই হয় সাধারণত। একটা হচ্ছে যে সুষমচাক্রিক অ্যারোমেটিক, সুষমচাক্রিক অ্যারোমেটিক। এটা কি? বিষমচাক্রিক অ্যারোমেটিক। চাক্রিক অ্যারোমেটিক। ওকে, সুষমচাক্রিক অ্যারোমেটিক, এটা হচ্ছে বিষমচাক্রিক অ্যারোমেটিক। অলরাইট, এবার দেখো সুষমচাক্রিক অ্যারোমেটিক কেমন হতে পারে? যে প্রত্যেকটা কর্নারে যদি কার্বনের প্রত্যেকটা কর্নারে যদি তোমার হচ্ছে যে চক্রের প্রত্যেকটা কর্নারে যদি কার্বন থাকে তাহলে সেটাকে সুষমচাক্রিক অ্যারোমেটিক বলা হয়। আর যদি প্রত্যেকটা চক্রে তোমার হচ্ছে যে কার্বন না থাকে তাহলে সেটাকে বলা বিষমচাক্রিক অ্যারোমেটিক। ঠিক আছে, এর নাম কি? এর নাম বেনজিন। এটার নাম কি বলতো? পিরিডিন। আবার আমি যদি বলি আরও বিষমচাক্রিক অ্যারোমেটিক আছে, যেমন ধরো থায়োফিন। ওকে, এইরকম হচ্ছে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ করে থাকি সাধারণত। ঠিক আছে, তো বেসিক্যালি জৈব যৌগের শ্রেণীবিভাগ সাধারণত আমাদের এমনই হয়ে থাকে। আসো এরপর আমরা দেখি যে এখানে আমরা যদি এই ব্যাপারগুলো বলি যে এইখানে আমি একটা এক্সাম্পল নিলাম, মনে করো এক্সাম্পল বা হোমওয়ার্ক যেটাই বলো আর কি। বেসিক্যালি 1 নাম্বার কিছু কাজ দিই তোমাদের, তাহলে ব্যাপারটা নিয়ে আরো বেশি ক্লিয়ার হবে। ধরো এটা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে মনে করো যে এটা, 3 নাম্বার, এটা 4 নাম্বার ধরো আমি নিলাম এটা। ওকে, এখন কথা হচ্ছে যে ম্যাচ দ্য ফলোইং। ম্যাচ দ্য ফলোইং গুলোর মধ্যে যে কোনটার সাথে ম্যাচ করে। দেখো মুক্ত শিকল কে কে? মুক্ত শিকল এখানে শুধুমাত্র একটাই, এটা 5 নাম্বার। ঠিক আছে, এবার আসো যে বিষমচাক্রিক কোণগুলো। এখানে বিষমচাক্রিক কোণগুলো, যে বিষমচাক্রিক কোণগুলো যেগুলোতে চক্রের মধ্যে শুধু কার্বন নেই, অন্য কোনো মৌল আছে। ঠিক আছে, যেমন বিষমচাক্রিক হতে পারে 2 আর 4 নাম্বার, 2 আর 4 নাম্বার। ওকে, এবার আসো হাইড্রোকার্বন কোণগুলো। হ্যাঁ, হাইড্রোকার্বন কোণগুলো, হাইড্রোকার্বনে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না। সেটা হচ্ছে দেখো যে 1 নাম্বার হাইড্রোকার্বন এবং 5 নাম্বার হাইড্রোকার্বন। ওকে, এবার সুষমচাক্রিক কোণগুলো, সুষমচাক্রিক হচ্ছে গিয়ে দেখো যে 1 নাম্বার এবং তোমার হচ্ছে গিয়ে 3 নাম্বার। ওকে, এই হচ্ছে আমাদের এটার জন্য অ্যান্সার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, অলরাইট, চলো আমরা পরের টপিকে চলে যাই। এখানে আমি আরও একটা কোশ্চেন দিব। কোশ্চেনের মধ্যে সবগুলো কর্ণের কার্বনগুলো মানে সবগুলো কর্ণই কার্বন নয়। তাহলে সবগুলো কর্ণ কার্বন নয়, এখানে কয়টা আছে বলো তো? এটা একটা আছে, এখানে কর্ণ একটা কার্বন অক্সিজেন আছে, তারপরে সবগুলো কর্ণ, আচ্ছা তোমার হচ্ছে গিয়ে দেখো সবগুলো কর্ণই কার্বন,
এটা হচ্ছে বিষমচাক্রিক নয়, বিষমচাক্রিক এটা হতে পারে, সরি এটা বিষমচাক্রিক নয়, এটা বিষমচাক্রিক, ওকে। আবার এটাও বিষমচাক্রিক, আবার এটাও বিষমচাক্রিক, ওকে। এটা বিষমচাক্রিক নয়, এটা সুষমচাক্রিক, আর এটা হচ্ছে সুষমচাক্রিক, আর বাকিগুলো বিষম। এটাও বিষম, এটাও বিষমচাক্রিক যৌগ অ্যাকচুয়ালি। বুঝতে পারছি নিশ্চয়ই ব্যাপারটা? ওকে।